জুলাই চার্টারে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পরই ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন, দুবাইয়ে ওয়ার্ল্ড সামিটে জানালেন ডক্টর ইউনূস। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. জাতীয় নির্বাচনের আগে কোনো ভোট চায় না বিএনপি, স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে জামায়াত, দ্রুত সংস্কারের দাবি। হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির উত্তর দেয়নি দিল্লি, ভারতের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান গুমে ভুক্তভোগী পরিবারের। কাল শুরু বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব, তুরাগ তীরে সাতপন্থী মুসল্লিদের সমাগম, জামায়াত ঘিরে কঠোর নিরাপত্তা। এবং 24শে বিশ্বজুড়ে রেকর্ড 124 সাংবাদিক হত্যা, ইসরায়েলি বর্বরতায় 2/3 গাজায়, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে নিহত 2। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে সম্মেলনের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি আশিক ইসলামের তথ্যচিত্রে রায়হান কবির শুভ্রের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিটে অংশ নিয়ে গোটা বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি। এ সময় এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নিজের কাজে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতিমধ্যে আমরা 15টি সংস্কার কমিশন করেছি, তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে শিগগিরই সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাব। এটা ডিসেম্বরে হতে পারে। জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই। When my job is done, hand over the responsibility to the elected government. I go back to what I enjoy doing most. দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডক্টর ইউনূস। এছাড়া আওয়ামী লীগ সরকারের পাচার করা বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম কাজ বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সরকার পুরো অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা বিভিন্ন দেশে বিপুল টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে আনা এই মুহূর্তে আমাদের অন্যতম কাজ। এদিকে সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের এই পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান সরকারের সময় বাংলাদেশ আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন তিনি। এর আগে বুধবার রাত 11টায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। 6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচন, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও বাস্তবায়নে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করবে কমিশন।
জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, তাই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি আনুপাতিক হারে নির্বাচনও চায় না বিএনপি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। পরে আলোচনার বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আপনার বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে দলের স্বস্তিকর অবস্থানের কথা জানান তিনি। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে আয়নাঘর করা সহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আপনারা মানুষকে তুলে নিয়ে মিথ্যা প্রভাবাদী সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে। আনুপাতিক হারে নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি মানবে না বলেও দলীয় অবস্থান স্পষ্ট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো চালু করা এবং চালু করলেই তখন দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে, সমাজের ব্যবস্থা, ইউনিভার্সিটি কলেজগুলোতে লেখাপড়াই হচ্ছে না, সেই ব্যবস্থাটা ঠিক হবে। এটা একান্ত ইলেকটেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এখন তো একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। আগামী নির্বাচনে কারা অংশ নেবে আর কোন দল থাকবে না তা দেশের জনগণই নির্ধারণ করবে বলে জানান বিএনপি মহাসচিব। নট আস হু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের জন আকাঙ্ক্ষা জামায়াত সমর্থন করে, জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংস্কার শেষে নির্ধারিত সময়ে নির্বাচন হলে দলের আপত্তি নেই বলেও জানান তিনি। বলেন, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে জামায়াতের। শিউলি রায়ের রিপোর্ট। দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামাতি ইসলামী। বৃহস্পতিবার সকালে জামাতের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জানান, যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। এছাড়াও আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, তা পুনর্বহলের দাবি জানায় জামাত। আরপিওতে 9 এর যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এর এ, 91 এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। তবে জনগণের আকাঙ্ক্ষা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মত দিয়েছে জামাত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে, জনগণের
আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের সঙ্গে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালে। এরপর আর নির্বাচন কমিশনে আসেনি জামাত। সব আমরা রেসপন্স করি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দেশে ফেরত আনতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে ঢাকা, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চিঠির এখনো কোনো উত্তর মেলেনি। এদিকে আগামী 18 ফেব্রুয়ারি ইতালির ভাইস প্রেসিডেন্ট মারিয়া ত্রিপোলি 3 দিনের সফরে বাংলাদেশে আসবেন বলে জানান পররাষ্ট্র মুখপাত্র। পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান তিনি। এ সময় লিবিয়ায় নৌকা ডুবিতে নিখোঁজ 7 বাংলাদেশিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কী কী জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ সরকারের 16 বছরের সব গুম খুনের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকে। পাশাপাশি র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাকের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। গোপন টর্চার সেলের প্রতিটি ছবি যেন বারংবার মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কতটা ভয়ঙ্কর হতে পারে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহের ভুক্তভোগী সংগঠন মায়ের ডাকের আয়োজনে আলোচনা সভায় সেসব স্মৃতি স্মরণ করেন ভুক্তভোগীরা। বিচার বহির্ভূত খুন তো আছেই, গুমের বেলায় ভুক্তভোগী পরিবারের অপেক্ষা কেবলই হয় দীর্ঘ। কেউ 10, কেউ 11, কেউ বা 12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন বাবাকে কিংবা তার ভাইকে। দোষ ওই একটাই, ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতার পালাবদলেই ন্যায় বিচারের আশায় বুক বেঁধেছেন। আমাদের স্বজনেরা গুম হয়েছেন, এই সরকার, এই রাষ্ট্র তাদেরকে কি নামে আখ্যায়িত করবেন? ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, এসব ছবির থেকেও আরো বহুগুণ ভয়াবহ সেসব টর্চার সেল। আপনারা আয়নাগরগুলো দেখলেন, এ তো আয়নাগর এখনো 3 ভাগের 1 ভাগও দেখানো হয় নাই। কত যে কষ্ট যন্ত্রণার জায়গা ওখানে, আসলে এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। পৃথিবীতে এমন কোনো ভাষা হয় নাই যে আয়নাগর ব্যাপারে লিখবে। আমরা ছিলাম, আমরা জানি কত কষ্ট। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারতের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সঙ্গে এসব অপরাধ কেবল জুলাই আগস্ট মাসেই সংগঠিত হয়নি, সেটা মাথায় রেখে বর্তমান সরকারকে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশে প্রচুর মানবাধিকার লঙ্ঘনকারী যারা আছে, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন, অনেকেই এখানে গুমের সাথে জড়িত ছিল, হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এবং তারা আবার এগুলোর মাধ্যমে অনেক দুর্নীতি করেছে। ভারত রাষ্ট্রকেও আসলে মানবতা বিরোধী অপরাধের যে অপরাধী বা অভিযুক্ত তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়াটা তার কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী গ্রেট ভায়োলেশন। আলোচনায় আবারও প্রতিটা গুমের আলাদা আলাদা তদন্ত করার দাবি তোলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। র্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশ সমর্থন জানিয়ে আলোচনা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিতে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো জানিয়েছি, এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা প্রকাশ করছে, তারপরে আমরা একটা ডিসিশন নিই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে 24 ঘন্টায় সারা দেশে আরও 566 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ সদর দপ্তর জানায়, আসামি আটকের পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। 24 ঘন্টার অভিযানে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 2টি ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। মাওলানা সাদপন্থীদের এই ইজতেমার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পাশাপাশি সমবেত হয়েছেন বিদেশি মুসল্লিরাও। শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের প্রতিবেদন। ইজতেমা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে পুরো মাঠ। পোতা হয়েছে বাঁশের খুঁটি, টানানো হয়েছে চটের সামিয়ানা। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩য় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। এ উপলক্ষে গত বুধবার রাত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে মুসল্লিদের সমাগম। আল্লাহর পাওয়ার লাগি, দিন শিখার লাগি, কিভাবে শিখতে পারি, ভবিষ্যতে আমরা কিভাবে সেই চলতে ফিরতে পারি, শেষে যে আমরা জান্নাতে যাইতে পারি, এইগুলো দিলের মজবুত। আমাদের এখনও শ্বাস শুরু করে মেহমান ইনশাল্লাহ চলে আসছে। তো ইনশাল্লাহ আমাদের কাল ফজরের পর থেকে ইনশাল্লাহ আমাদের আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবখানে সমস্ত আমাদের অ্যারেঞ্জ, সমস্ত পরিবেশগুলো সব সুন্দরই আছে। তো এখন বিদেশি মেহমানরা অনেক আসতেছে, ইতিমধ্যে অনেক চলে আসছেন। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা গাট্টি বোচকা নিয়ে এসে জড়ো হচ্ছেন। ইজতেমা মাঠে প্রবেশ করে নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। তো আজকে থেকেই আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হয়ে গেছে। প্রায় 3000-এরও বেশি বিদেশি মেহমান অলরেডি আসছে, আর প্রতিনিয়ত অনেক আসতেছে। বিশ্ব ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মুসল্লি, দেশ বিদেশি মুসল্লিদের উপস্থিতিতে আমরা আপনার শবে বরাত রাত্র ইজতেমার ময়দানে আমলের মাধ্যমে আমরা এখানে কাটাবো। তাবলিগ জামায়াতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। ৩য় ধাপে 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা সাদের অনুসারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নর্থ ইন্ডিয়ান ওসান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্বভার গ্রহণ করল বাংলাদেশ নৌবাহিনী। ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে নৌবাহিনীর 2 সদস্যের প্রতিনিধি দল দায়িত্বভার গ্রহণ করেন। কমিশনের 24তম সভার সমাপনী দিনে সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিতে 2025 থেকে 2027 সালের জন্য বাংলাদেশ নৌবাহিনী থাইল্যান্ড নৌবাহিনীর নিকট হতে NIOHCর সভাপতির দায়িত্বভার গ্রহণ করে। সভায় বাংলাদেশ ছাড়াও কমিশনের সদস্য মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের পাশাপাশি 6টি সহযোগী রাষ্ট্র ও 3টি পর্যবেক্ষক দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।